দুদিন বৃষ্টির কারণে নদীর জল দেখছিস কেমন ফুলে উঠেছে। কেবল এই বাঁধটাই জেগে আছে। নদীর জলের চাপ প্রবল। এবছরও যদি এই সাতরা পুকুরের বাঁধ ভেঙে যায় তাহলে তো গোটা গ্রাম জলের তলায় চলে যাবে। আজ বিকেলের পর থেকে জলটা খুব বাড়তে শুরু করেছে। বুঝতে পারছি না কি হতে চলেছে এই বেগুনপুরের। তাহলে তো আজ সারা রাত পাহারা দিতে হবে। নদীর ধারের ওই একটাই তো বাঁধ সম্বল। যদি কোনোভাবে ওই বাঁধ ভেঙে যায় তাহলে তো গোটা গ্রাম। না 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 না, পাহারা দিতে হবে। আমার শুধু ভয় করছে ওই সাতরা পুকুরের বাঁধকে নিয়ে। কারণ বিগত কয়েক বছর ধরেই ওইখানের বাঁধটাই ভেঙে যায় এবং গোটা গ্রাম জলে প্লাবিত হয়ে যায়। রাতে ওখানেই বেশি করে পাহারা দিতে হবে আর সকল গ্রামবাসীকে সচেতনও করে দিতে হবে। আজই, এখনই চল। সেটাই ঠিক হবে। আমি আর বালা যাচ্ছি, বাড়িতে বাড়িতে গিয়ে সকল গ্রামবাসীকে সচেতন করে আসবো। তুই বরং ওই সাতরা পুকুরের কাছে যা, সেখানে গিয়ে পাহারা দে। যা যা। টানা দুদিন বৃষ্টির কারণে এই বেগুনপুর গ্রামে নদীর জল ফুলে উঠেছে। গ্রামবাসীদের মনে ভয়ের আশঙ্কা জেগেছে। কারণ বিগত 2 বছর ধরে বৃষ্টির কারণে যখন নদীর জল ফুলে উঠত তখন ওই সাতরা পুকুর ধারের বাঁধ ভেঙে গোটা গ্রাম জলে প্লাবিত হতো। গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট সবটাই ডুবত জলের তলায়। আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। সকল গ্রামবাসীর মুখে একটাই ভয়ের আশঙ্কা লক্ষ্য করা যায়। বালা আর কানু দুজনে মিলে সকল গ্রামবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতন করছে। তারই মাঝে হাঁপাতে হাঁপাতে ছুটে আসে শানু। শোন শোন, সকল গ্রামবাসীকে একে একে নিয়ে গ্রামের উঁচু স্থানে, যেখানে আমাদের বেগুনপুরের প্রাইমারি বিদ্যালয় আছে, ওখানে নিয়ে যা। আমি এখনই দেখে আসলাম সাতরা পুকুরের বাঁধ ভেঙে গিয়েছে। ঝড়ের গতিতে জল প্রবেশ করছে গ্রামের মধ্যে। চল চল। কি বলছিস? তার মানে আর অপেক্ষা করাটা একদমই ঠিক হবে না। গ্রামের সকল বাচ্চা, বুড়ো, মহিলা সকলকে নিয়ে একে একে ওই গ্রামের উঁচু স্থানের বিদ্যালয়ের কাছে নিয়ে যেতে হবে। এই চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল, একে একে করে সবাইকে নিয়ে যাই ওদিকে। চল। একে একে করে গ্রামের সকল বাসিন্দাই ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে উঁচু স্থানের দিকে রওনা দেয়। গ্রামে দ্রুত গতিতে জল ঢুকতে শুরু করেছে। যে স্থান কিছুক্ষণ আগে শুকনো ছিল এখন সেই স্থানে জল ভর্তি। মেঘ গম গম করছে, ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হয়েছে। গ্রামের এই 3 যুবক নিজ নিজ দায়িত্বেই সকলকে উপরের স্থানে পৌঁছে দিচ্ছে। গ্রামবাসীরা নিজেদের মধ্যে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। বেগুনপুর গ্রামের ঘরবাড়ি, গাছপালা সবকিছুই ধীরে ধীরে জলের গভীরে তলিয়ে যাচ্ছে। জলের প্রবণতা এতই যে খুব দ্রুত হারিয়ে যাচ্ছে গ্রামের নিশানা। আরে ধীরে ধীরে তো জল বেড়েই চলেছে। চল বাবা, আমাকে ওপরে নিয়ে চল। কাকা, তুমি চিন্তা করো না, তুমি চলো, আমার সাথে চলো, আমি তোমাকে উপরে নিয়ে যাচ্ছি। কেমন বিপদের মুখে পড়লাম বলতো। সব কিছু যেন হঠাৎই হয়ে গেল। ওই বাঁধ ভেঙে গিয়ে সকল গ্রাম ডুবতে বসেছে, হাঁটু জল হয়ে গেছে। এমন সময় গ্রামবাসীকে এই বন্যার হাত থেকে কিভাবে উদ্ধার করবি বলতো? আমাদের বয়স হয়েছে, আমরা আর এই সব কাজ করতে পারবো না বাবা। তোরাই দেখ। হ্যাঁ হ্যাঁ কাকা, আমরা আগে থেকেই কিছু জনকে উঁচু স্থানে রেখে এসেছি, আর বেশ কয়েকজন বাকি আছে।
তাদেরকেই নিয়ে যেতে এসেছি। তোরা এক কাজ করবি বাবা, আমার ওই ঝুপড়ি ঘরের সামনে নৌকা বাঁধা রয়েছে, জল তো ধীরে ধীরে বেড়েই চলেছে। ওই নৌকা নিয়েই বাকি যে যে গ্রামবাসী রয়েছে তাদের উদ্ধার করবি, আর আর উঁচু স্থানে নিয়ে যাস, বুঝলি? কাকা, চলো তোমাকে আগে ছেড়ে দিয়ে আসি ওপরে। এসো আমার সাথে, এসো এইদিকে, চলো চলো। হ্যাঁ কানু, চল আমরা ওদিকটাই গিয়ে দেখি। একে একে করে সকল গ্রামবাসীকে উঁচু স্থানে পৌঁছে দিচ্ছে। ঝুপড়ি ঘরের শুধু চালই দেখা যায়, মাঠের মধ্যে থাকা গাছের অনেকটা অংশ ডুবে গিয়েছে। তিন যুবক মিলে একসাথে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। একজনের হাতে হ্যারিকেন, একজন এদিক ওদিক দেখে চলেছে এই বন্যার মধ্যেও কেউ আটকে পড়েছে কিনা। জলের মধ্যে নৌকা এগিয়ে যাচ্ছে। হঠাৎই দূরে দেখা যায় এক ঝুপড়ি ঘরের চালের ওপর বসে গ্রামের এক যুবক কাউকে যেন ডাকছে। এদিকে দেখো, এদিকে এদিকে আমি সানুদা, বালা, দেখো আমি জলের মধ্যে আটকে পড়েছি, আমাকে নিয়ে চলো, উদ্ধার করো আমাকে। বাকি সবাই উঁচু স্থানে পৌঁছে গিয়েছে, কিন্তু আমি বাকি রয়েছি। ওরা তিনজনে নৌকার মধ্যে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখল। তাদের নজরে পড়ল দূরে এক ঝুপড়ি ঘরের ওপর বসে মোহন তাদেরকে ডাকছে। কি রে, তুই একা কি করছিস? সকল গ্রামবাসী, স্থানীয় সকলেই চলে গেছে, তুই যেতে পারলি না কেন? আর বলো না সানুদা, এমনিতেই তো আমি সাঁতার জানি না, তারপর কিভাবে যে যাব, এখানে আটকে পড়েছি, এখান থেকে বেরোতেই পারছি না। একটু আমাকে পার করে দাও, উঁচু স্থানে যেতে আমাকে সাহায্য করো। দাঁড়া, ওখানেই দাঁড়া, আমরা আসছি, অপেক্ষা কর। কানু, নৌকাটা ঘুরিয়ে নে, চল ওর কাছে। তিনজনে মিলে নৌকা ঘুরিয়ে নিয়ে গেল ওই মোহনের কাছে এবং মোহনকে নৌকায় তুলে নিল। তারপর নৌকা নিয়ে তিনজনে মিলে এগিয়ে চলল সেই উঁচু স্থানের দিকে। এদিকে বন্যার জলের স্রোত অনেকটা বেড়ে গিয়েছে। কি রে, তোর হাতের মধ্যে ওই কালো দাগটা কিসের? না না দাদা, সেরকম কিছুই না, ওই বাড়ির কাজ করার সময় হাতে একটু চোট লেগেছিল, সেটাই আর কি, তেমন কিছু না, বুঝলে? এই কথা বলার সময় তাদের তিনজনেরই নজরে পড়ল আজ মোহনের কথা বলার ধরনটা একটু অন্যরকম লাগছে। কথা বলার সময় চোখ নিচের দিকে নামিয়ে নিচ্ছে, যেন কোনো কথা এড়িয়ে চলছে। বলতো ভাই, এ কেমন বিপদ নেমে এসেছে? এইভাবে বন্যার জল নেমে আসবে, এটার জন্য সত্যিই কোনো গ্রামবাসী প্রস্তুত থাকেনি। আর এভাবে অনেকের মৃত্যু হবে, সেটার জন্য কেউ তৈরি থাকেনি দাদা। সবাই চমকে ঘুরে তাকালো মোহনের দিকে। মানে? মোহন হাসতে হাসতে বলল, আরে দাদা, না না, কিছু না, আমি মজা করছিলাম। এইসব দু চার কথা বলতে বলতে তারা অনেকটাই চলে এসেছে সেই উঁচু স্থানের দিকে। তিন যুবকের চোখে পড়ল দূরে যে সকল গ্রামবাসী উঁচু স্থানে দাঁড়িয়ে রয়েছে, সকলের মধ্যেই যেন একটা হট্টগোল চেঁচামেচি লেগে গিয়েছে। সানু চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সকলেই এত চেঁচামেচি করছেন কেন? কিছু সমস্যা হয়েছে নাকি? না কেউ হারিয়ে গিয়েছে? গ্রামবাসীরা সকলেই চুপ করে গেল। পাশ থেকে কাকা মৃদু মৃদু কণ্ঠে বলে উঠল, বালা, আমি আমার নাতিকে দেখতে পাচ্ছি না, সবাই এখানে আছে, কিন্তু আমার নাতি কোথায়, কেমন আছে? ও তো সাঁতারও জানে না।
দেখবি বাবা, একটু খোঁজ কর। যা না, ওদিকে যা, একটু খোঁজ কর, দেখ বাবা ওকে পাওয়া যায় কিনা। কার কথা বলছো কাকা? মোহন এই নৌকায়? বলেই তিনজনে পিছন ঘুরে দেখে, এ কি, তারা তিনজন ছাড়া নৌকায় আর কেউ নেই, ফাঁকা। এই কি রে শানু, এই মোহন তো নৌকার মধ্যেই ছিল, কোথায় চলে গেল? দেখেছিস তুই? তিনজনের চোখ বড় বড় হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাচ্ছে আর ভাবছে, ছেলেটা গেল কোথায়? নৌকায় করেই তো নিয়ে আসলাম, এত জলে ঝাঁপ দিলে তো আমরা আওয়াজ পেতাম। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। যা বাবা। কিন্তু কিন্তু কাকা, আমরা তো পাশ থেকে শানু চোখের ইশারায় চুপ করতে বলল। আমরা গিয়ে দেখছি কাকা, এই জলের মধ্যে থেকেও ওকে আমরা ঠিক উদ্ধার করব। তুমি শান্ত হয়ে বসো, আমরা এখনই যাচ্ছি। তিনজনে নৌকা ঘুরিয়ে এগিয়ে চলল মোহনের বাড়ির দিকে। এটা কি করে সম্ভব বলতো? ও আমাদের নৌকায় উঠল, ওকে আমরা নিয়ে আসলাম, তারপর আবার উধাও হয়ে গেল। আচ্ছা এক কাজ কর, নৌকাটা নিয়ে চল ওই সাঁতরাপুকুর বাঁধের দিকে, যেখানে বাঁধটা ভেঙেছে। হয়তো ওখানেই কোনো কারণে আটকে গিয়েছে। আচ্ছা আচ্ছা। নৌকা সাঁতরাপুকুর বাঁধের দিকে এগিয়ে চলল। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল ওই ভাঙা বাঁধের সামনে। এদিক ওদিক ফাঁকা, চারিদিক শুধু জল আর জল। দূরের বাঁশবাগানের কিছুটা অংশই জেগে আছে। কি রে, দূর দূরান্ত পর্যন্ত সেভাবে কিছুই তো দেখতে পাচ্ছি না। আমার কিন্তু খুব ভয় করছে। চল, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, চল ফিরে যাই, চল। আই শানু, কানু, পিছনে ঘুরে দেখ, কি ওটা? জলের তীব্র আওয়াজ, এটা মনে হচ্ছে যেন গোটা গ্রামকে নিমেষের মধ্যেই ডুবিয়ে দেবে। সকলেই পিছনে ঘুরে দেখল, দূরের এক ঝুপড়ি বাড়ির কিছুটা অংশই দেখা যাচ্ছে। তার পাশেই রয়েছে কারেন্টের খুঁটি। ওই খুঁটির মধ্যেই কোনো একটা দেহ জলের ঢেউয়ের সাথে সাথে বারবার ধাক্কা খাচ্ছে। পরিবেশ এখন নিস্তব্ধ, শুধু জলের শব্দ। এই বন্যার দিনগুলো কারোর কাছে পৌষ মাস, আর কারো কাছে সর্বনাশ। কোনো কোনো গ্রামবাসী এই বন্যাটাকে আনন্দের একটা মুহূর্ত মনে করে নেয়, কারণ তারা এই জলের মধ্যে বিভিন্ন রকমের মাছ ধরবে এবং সেটা খেয়ে এই বন্যার মুহূর্তের দিনগুলো আনন্দের সাথে কাটবে। কিন্তু এই তিন যুবক অনুভব করতে পারেনি তাদের সাথে কি হতে চলেছে। নৌকা সেই ভেসে থাকা লাশের কাছে নিয়ে গেল। কি রে কানু, এই লাশটা বেঁচে আছে নাকি? বুঝতে পারছি না রে। এই বেলা, দেখ না, লাশটাকে নাড়িয়ে দেখ, মুখটা তুলে দেখ না, কে ওটা? দেখ দেখ। আমি যাব না ভাই, বড্ড ভয় করছে। ভাই রে ভাই, আমি পারবো না, তুই দেখ বাবা। এই নে লাঠিটা, তুই নিয়ে দেখ। কানু লাঠি নিয়ে ভেসে থাকা দেহটিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সফল হলো না। কি হলো? দেহটিকে এইভাবে উল্টানো যাবে না। এক কাজ করি, চল তিনজনেই হাত দিয়ে চেষ্টা করি। যদি দেহটি বেঁচে থাকে তাহলে ওকে নিয়ে বাড়ি ফিরতে হবে। আর তোর মনে হয় এখনো বেঁচে আছে? দেখছিস না, মরে ভেসে গিয়েছে। তিনজনে ঝুঁকে জলের দিকে মুখ বাড়িয়ে হাতে করে লাশটিকে উল্টোল। এ কি, এ তো মোহন! জলের মধ্যে পড়ল কিভাবে? সাথে সাথেই নৌকার মধ্যে এক জোরে ঝাঁকুনি। নৌকা এগিয়ে চলল রেসের দিকে। তারা তিনজনই হাঁ করে দাঁড়িয়ে দেখছে সব কিছুই। মুহূর্তের মধ্যে সেই কারেন্টের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে পড়ল, ঠিক সেখানটিতে যেখানে তারা তিনজনে এই শেষ মুহূর্তে নৌকার মধ্যে ছিল। হঠাৎই
কে যেন পিছন থেকে তাদের কাঁধে হাত রাখলো। ঘুরে দেখলো মোহন দাঁড়িয়ে আছে তাদের সামনে। সাথে সাথেই তারা আবার দেখলো সেই কারেন্টের খুঁটির দিকে। হ্যাঁ, সেখানেও মোহনের মৃতদেহ ভেসে আছে, আর তাদের সামনেও মোহন দাঁড়িয়ে রয়েছে। কিভাবে সম্ভব? কিরে মোহন, তুই মোহন তো? তোর এই অবস্থা হলো কি করে? চল চল, বাড়ি চল। আর বলো না, আমি আর কোনোদিনই বাড়ি ফিরতে পারবো না। সন্ধ্যের সময় আমার প্রাণের চেয়েও প্রিয় বেলা, আমার গরু বাছুর ছানাটি, বেলা দৌড়ে গেল ওই সাঁতরা পুকুরের কাছে। আমিও ওকে ধরতেই ওই সাঁতরা পুকুরের কাছে গেলাম। ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন বিকট শব্দ, সাথে সাথেই ওই বাঁধ ভেঙে যায় এবং দুজনকেই জলের মধ্যে এক আছাড় মারে। বেলাকে আর আমি দেখতে পাইনি, ও কোথায় চলে গিয়েছে। আর ওই সাঁতরা পুকুরের জল আর জলের এত তীব্রতা, ওই জলের স্রোতেই আমাকে নিয়ে গিয়ে কারেন্টের খুঁটির মধ্যে এক জোরে আঘাত মারে। সাথে সাথে আমার আর কিছু মনে নেই, আমি জলে ভেসে যাই আমি জলে। কিন্তু তোকে আমরা দেখতে পাচ্ছি কিভাবে, আর তোর সাথে কথাও বলতে পারছি। এটা কিভাবে সম্ভব? আমি যেন সব কিছু ভুলে যাচ্ছি, গুলিয়ে যাচ্ছে পুরো মাথাটা। তোর পরিবারের পাশে আমরা আছি। তোর বৃদ্ধ বাবাকে আমরা সব সময় দেখব এবং তার পাশে থাকব, বুঝলি? কানু নিজের হাত মোহনের কাঁধের দিকে বাড়ায়, কিন্তু না, আবারও নৌকার মধ্যে এক জোরে ঝাঁকুনি দিল এবং নিমেষের মধ্যে মোহন উধাও হয়ে গেল। শুধু দূরে ভেসে রইল তার মোড়া মৃতদেহটি। তবে এ যাত্রায় এই 3 যুবককে মোহন বাঁচিয়ে দিয়েছে, না হলে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় তাদের মৃত্যু অনিবার্য ছিল। এই 3 যুবক মোহনের মৃতদেহকে নৌকায় তুলে নিয়ে উঁচু স্থানের দিকে রওনা দিল এবং তার বৃদ্ধ বাবা ও সকল গ্রামবাসীকে সাহস জোগালো যে এরকম বিপদ এই বেগুনপুর গ্রামে আর কোনো বন্যাই হবে না, সেটা সবসময় তারা লক্ষ্য রাখবে।